আমাদের পরিবারে আমি প্রথম ডাক্তার। তো আমি একবার অঙ্ক পারিনি, তবে আমাকে নীল ডাউন করে বাইরে বার করে দিয়েছেন। হ্যাঁ, এটা হয়েছিল ক্লাস 11-12-এ। তখন উনি একটা কথা বলেছিলেন আমাকে, যদি এই পেশেন্টটা তোর ভাই হতো, মানে বাড়ির লোক হতো, কি করতে? আমি তো ছোটবেলায় এরকম হয়ে যায়, সাইকেলে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু পা দিয়ে রক্ত বেরোচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেলাম, দুটো সাইমালটেনিয়াসলি। ছোটবেলায় যদি আপনি ডাক্তার না হতেন। নমস্কার, আমি সুমন, ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন। তার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে ইউটিউবের এবং ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে বিষয়টা নিয়ে সবার আগে আমরা আলোকপাত করব, সেই বিষয়টা অবশ্যই ডক্টর সব্যসাচী সাহা মানুষ এবং ডক্টর সব্যসাচী সাহা তার ক্যারিয়ারিস্টিক পার্সপেক্টিভ থেকে অবশ্যই তার পেশাদারী দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো, যেগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। অনেকেই নিউরোসার্জন হতে চান, ওনার মতো সফল নিউরোসার্জন হতে চান। তার উৎপত্তি, তার ল্যাডার স্টেপস সব নিয়ে আলোচনা থাকবে। সবার আগে যে প্রশ্নটা করবো আপনার কাছে, সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে নাবিক থাকে, যাকে দেখে বা যার কথা শুনে তাদের জীবন আবর্তিত হয়। আপনার জীবনে নিশ্চয়ই এরকম কেউ আছেন। এমন একজন মানুষ যিনি আপনার আজকের সব্যসাচী সাহা ডাক্তারবাবু বা ডক্টর সব্যসাচী সাহা নিউরোসার্জন, যেভাবেই আপনাকে মানুষ চিনে থাকে বা জেনে থাকে, তার নেপথ্যে ছিলেন। দেখো, সে অর্থে বলতে গেলে মানে যে মানুষটাকে দেখে আমি অনেক কিছু শিখেছি, বা উনি আমার পথপ্রদর্শক ছিলেন। উনি হলেন আমার এইচওডি ছিলেন জেনারেল সার্জারি, যখন আমি করছিলাম কমান্ড হসপিটাল থেকে। আমার নাম ব্রিগেডিয়ার এস.আর. ঘোষ বা সীতারাম ঘোষ। স্যারও অনেক কিছু শিখিয়েছেন। কয়েকটা কথা বলতে পারি যেগুলো মনে দাগ কেটে গেছিল। তো একদিন এরকম হয়েছে যে একটি পেশেন্ট এসছে রাত্রেবেলা, তখন রাত 2-3 বাজে, পেটে ব্যথা নিয়ে। আগেও পেশেন্টটা 2-3 বার ভর্তি হয়েছে। এমন অবস্থায় আমি ভর্তি করি পেশেন্টটাকে এমার্জেন্সিতে, এবং এমার্জেন্সিতেই ম্যানেজমেন্ট গুলো করি। কিন্তু কিছু একটা কারণে হয়তো আমি ওয়ার্ডে শিফট করিনি পেশেন্টটাকে। সকালবেলা 7টার সময় স্যার আসলেন, এটা আমাকে জিজ্ঞেস করলেন, সবকিছু তো করেছিস, ভর্তি কেন করিস নি? স্যার ওয়েট করছিলাম যে ঠিক হয়ে গেলে হয়তো ছেড়ে দিতে পারি। তখন উনি একটা কথা বলেছিলেন আমাকে, যদি এই পেশেন্টটা তোর ভাই হতো, মানে বাড়ির লোক হতো, কি করতে? কি সিদ্ধান্ত নিতি? স্যার ভর্তি করতাম। তাহলে সিম্পল, মানে কোনো পেশেন্টকে, স্যার সেদিনকে বলেছিলেন, কোনো পেশেন্টকে, মানে যে কোনো পেশেন্ট তুমি যদি দেখো, তাহলে কিন্তু এটা ভেবে নেবে যে উনি তোমার বাড়ির লোক। তারপরে তোমার যে নেক্সট ডিসিশন গুলো হবে, সেগুলো কিন্তু একদম সিম্পল হয়ে গেছে। মানে ভাবতে আর তোমার কোনো অসুবিধাই হচ্ছে না যে আমি কি করব বা কি করব না, একদম সিম্পল। তারপর থেকে সত্যি আমি এই জিনিসটাকে ফলো করি, যে আমার সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হয় না। অনেক সময় তো আমাদের ডায়লমা করতে হয় যে হ্যাঁ ভর্তি করবো কি করবো না, কতদিন থাকবে, কি হবে, কাকে দেখাবো। এই জিনিসটা যদি ভাবা হয় যে হ্যাঁ বাড়ির লোক, তাহলে কিন্তু একদম সিম্পল হয়ে যায় জিনিসটা। তো এইটা বেদ বাক্য বলতে পারে, যেটা আমি মেনে চলি, এখনো পর্যন্ত মেনে চলি। আমাদের প্রত্যেকেরই জীবনে, স্কুল জীবনে বিশেষ করে, এরকম প্রচুর প্রিয় শিক্ষক যারা ছিলেন, তাদের কথা মনে পড়ে। আমরা যারা আজকে হয়তো স্কুল লাইফ থেকে অনেক বছর কেটে গেছে, কিন্তু সেগুলো কোথাও একটা গিয়ে স্মৃতিমেরতার স্থান অবশ্যই নিয়ে রেখেছে ডাউন মেমোরি লাইন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম কিছু কিছু মুহূর্ত আপনার মনে পড়ে যে স্কুল লাইফে, যেটা আপনি আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড মিস করেন, কোনো শিক্ষক মহাশয়কে, বা ক্লাসের কোনো একটা পার্টিকুলার মোমেন্ট, বন্ধুদের সঙ্গে মজা? সেটা অবশ্যই। আমার স্কুল লাইফ কেটেছে মায়াপুরে। আচ্ছা, ক্লাস 10 পর্যন্ত আমি মায়াপুরে পড়াশোনা করি। আমার দেশের বাড়ি মায়াপুরে। 10 পর্যন্ত মায়াপুরে, তারপরে 11-12 নবদ্বীপ। তো স্কুল লাইফ তো, মানে স্কুল লাইফ নিয়ে তো প্রচুর নস্টালজিয়া, যেমন সবার থাকে এরকম আমাদেরও রয়েছে। সেই দুষ্টুমি করা, একটা মজার ঘটনা বলি। আমার দাদার, আমি একই স্কুলে পড়তাম, দাদা এক ক্লাস উপরে ছিল আমার। তো তখন আমি ক্লাস 5 পড়ি, দাদা ক্লাস 6। তো এরকম হয়েছে যে আমাদের যে অঙ্কের স্যার ছিলেন, খুব পড়া ছিলেন, মডেল স্কুল তো, রেসিডেন্সিয়াল ছিল, খুব পড়া ছিলেন। তো আমি একবার অঙ্ক পারিনি, তবে আমাকে নীল ডাউন করে বাইরে বার করে দিয়েছেন। এবার আমি বাইরে নীল ডাউন হয়ে, আমার আরেকটা বন্ধু আছে পাশে, ওর সাথে গল্প করছি যে ভাই বেলটা কখন পড়বে, ক্লাসটা কখন শেষ হবে। সেই সময় আমার দাদা পাশ দিয়ে যাচ্ছিল, ছিল ক্লাস 9 আর 6। ব্যাস, ওই দাদা দেখলো
দেখার পরে বললো হ্যাঁ বাইক চল বলে দিচ্ছি। অঙ্ক স্কুলের স্যারকেও মানে খুব দাদা খুব ভালো স্টুডেন্ট ছিল, তো অঙ্ক স্কুলের স্যারকেও উনি বললে, ওর দাদা বললো কি হয়েছে স্যার, কি এরকম নিলাম কেন, বলে আর বলিস না, এত বাগলামো করছিল ভিতরে বসে, তাই না বের করে দিলাম বাইরে। তো এই আর কি বিভিন্ন রকমের মজার ঘটনা তো আছে, স্কুলেই থাকে। কখনো স্যারদেরকে মিমিক্রি করেছেন, এরকম হয়েছে? স্যারদেরকে মিমিক্রি না না সেরকম আমি আমি করিনি মিমিক্রি। তো এরকম কিছু কিছু মুহূর্ত যেগুলো কোনো কমন ডায়লগস বা যেগুলো হয়তো তখন মনে হতো ডায়লগস। একটা জিনিস ডায়লগ না, আমাদের পানিশমেন্ট বাবা, তখন একটু ছোটবেলা থেকে চাবি ছিলাম, তখন খুব মানে ব্যথা লাগতো পেটে, পেটে যদি কেউ মোচড়ানো দিত, মানে একদম চিমটি মারা যাকে বলে, কোনো কিছু এদিক থেকে ওদিক হলেই ওই শুরু হয়ে গেল। আর হচ্ছে তোমরা হয়তো দেখে থাকবে পেন্সিল নিয়ে আঙুলের মধ্যে, এই জিনিসগুলো খুব ভয় লাগতো আমার। না এরকম হয়েছে, মানে আমার তো প্রায় এরকম হতো। এখন তো শুনি যে এখন নাকি স্কুলে শিক্ষক শিক্ষিকারা যদি বকেন তাহলে বাবা মারা চলে এসে বলেন কেন আমার বাচ্চাকে বকা হয়েছে। এখন তো খুব বেশি পরিমাণে এটা হচ্ছে। না তখন তো এইরকম ছিল না, এইরকম কোনো ব্যাপারই ছিল না, বরং বাবা মারা আরো বলতো মারুন আরো। বাবা মা বকতেন আপনাকে? হ্যাঁ অবশ্যই, আমার তো খুব ভয় পেতাম। আমার বাবা তো আর্মিতে ছিলেন, বেল্ট সবসময় রেডি থাকতো। দৌড়েছি রঞ্জিত মল্লিক বলতে পারো, বেল্ট সবসময় রেডি থাকতো। তো এরকম হতো যে বাবা হয়তো 2 মাসের জন্য ছুটিতে এসেছেন, তখন অনেক সময় আমি এরকমও মাকে বলেছি কবে যাবে, এরকম হতো, এত মারতেন। এখন মনে হয় যে আলটিমেটলি আমাদেরকে বড় করার জন্য এইগুলো দরকারও ছিল। এরকম কি কোনো ঘটনা মনে পড়ে আপনার স্কুল লাইফে যদি বলেন? মানে হয়তো ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে বা শুনে সে সময় মনে হয়েছে যে প্রচন্ড রকমের বিরক্তি, একটা উদ্রেক হয়েছে, হ্যাঁ স্যার এটা কেন বললেন বা ম্যাম এটা কেন বললেন, এরকম কিছু একটা ঘটনা। কিন্তু পরবর্তীকালে মানে যখন আপনার জীবনের অধ্যায়ে আপনি অনেকটা ম্যাচিওর হয়েছেন, তখন আপনার মনে হয়েছিল যে ওটা হয়তো বেদ বাক্য ছিল, এরকম টার্নিং পয়েন্ট এরকম কোনো? হ্যাঁ এটা হয়েছিল ক্লাস 11-12-এ। তখন স্কুলের একজন স্যার ছিলেন ফিজিক্সের টিচার। তো অ্যাকচুয়ালি তখন আমরা জানতাম না মানে কি করে মেডিকেলটা পড়তে হয়, মানে 11-12-এর পরে 12-এর পরে যে জয়েন্ট দিতে হয় সেটাও জানতাম না। তো ক্লাস 11-এর সময় তখন ওই ফিজিক্সের টিচার উনি বলেছিলেন যে বাবা ট্রাই করো এই 3টে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, এর মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাকে কিন্তু মাস্টার করতে হবে, মানে ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু বাবা এই জয়েন্টে। আমি তখন বললাম জয়েন্ট, হ্যাঁ ওটা দিয়ে কিন্তু মেডিকেল হয়। তখন থেকে একটা টার্নিং পয়েন্ট বলতে পারো যে মেডিকেলের প্রতি একটা ন্যাক, একটা ঝোঁক, যে জিনিসটা কি, তো সেই একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যে ফিজিক্সের টিচারের কথা, হ্যাঁ ফিজিক্সটা ভালো করে বলো বা কেমিস্ট্রি ভালো করে। আপনি আমাকে বলেছিলেন, আমার মনে আছে এখনো, একদম ক্যাজুয়াল একটা আলাপচারিতায়, যে সাংঘাতিক রকমের রক্তে ফোবিয়া ছিল। সার্জেন হওয়ার ইন্সপিরেশন তাহলে কোথা থেকে? মানে এটা অ্যাবসলিউটলি কন্ট্রাস্ট। একদম। আমি তো ছোটবেলায় এরকম হয়েছে, সাইকেলে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছি, মানে পা দিয়ে রক্ত বেরোচ্ছে অজ্ঞান হয়ে গেলাম, দুটো সাইমালটেনিয়াসলি। আর যখন ধরো আমরা ইন্টার্নশিপের সময়, ইন্টার্নশিপ 1 বছরের হয় ডাক্তারিতে, তো 2011 সালে ইন্টার্নশিপ চলছিল আমার গাইনি ডিপার্টমেন্টে। তো এরকম রাত 2টো কি 3টে বাজে, সেই সময় একজন এরকম 18-19 বছরের একজন মহিলা, বিবাহিত মহিলা, সে আসলো, একদম সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, সে একদম পালস আমরা পাচ্ছি না, খুব ফিমেল, আর বিপি তো মাপা যাচ্ছে না। তো এরকম অবস্থায় ইমার্জেন্সিতে আমাদের যে লেবার রুম সেখানে আনা হবে, এবং প্রেগনেন্ট ছিলেন উনি। তখন যে আমাদের যে সিনিয়র দাদা ছিলেন সে আমাকে বললেন যে এটা একটা কাজ কর, তুই ব্লাড ডোনেশন কর সঙ্গে সঙ্গে, এবং তুই দৌড়ে যান ব্লাড ব্যাংকে। এটা একটা এক্টোপিক প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিটা যেটা টিউবে চলে এসছে সেটা রাপচার করে গেছে, এবং ম্যাসিভ ব্লাড লস হয়েছে, মানে পেটের মধ্যে 1.5 থেকে 2 লিটার মতো ব্লাড জমে গেছিল। সেই সময় আমি ব্লাড টেনে দৌড়ে গেলাম ব্লাড ব্যাংকে, এবং 3টে প্যাকেট রক্ত নিয়ে আসলাম, এবং সেই রাতেই ধরে অপারেশন হলো। তারপরে 2 দিন পরে দেখি পেশেন্ট দিব্যি নর্মাল। তো এই জিনিসটা আমি বললাম না, আমাদের সার্জারি হতে হবে, মানে এই যে একটা এমন একটা, এটা অ্যাড্রিনালিনের রাশ, এটা অ্যাড্রিনালিনের খেলা, এটা সার্জারি ছাড়া অন্য স্ট্রিমে পসিবল না। আপনি প্রচুর ক্রিটিক্যাল পেশেন্ট সামলান। একটু আগে আমরা শোটা শুরু করার আগে
এরকম একটা ফোন কল আপনার কাছে এসেছিল যেখানে সাংঘাতিক রকম ভাবে একটা মানসিক প্রেশার আপনাকে সারাদিন বই নিয়ে চলতে হয়। একদম। যখন একটা সাংঘাতিক প্রেশারের সিচুয়েশন থাকে, ওটির মধ্যে ঢুকে, তখন মাথায় কি চলে? মানে তখন তো আপনার মানুষ থাকেন না, ইউর গড। না সেরকম ব্যাপার নয়। ওটির মধ্যে যাই হোক, ওটির আগে যাই হোক, আমাদের ওটির মধ্যে মেইন ফোকাস থাকবে যাতে পেশেন্টটা বাঁচে। তখন আমাদের মাথা ঠান্ডা রাখতেই হবে। তখন যদি মাথা ঠান্ডা না থাকে, আমাদের ডিসিশন গুলো সব ভুলভাল হয়ে যাবে। কেননা একটার পর এক সবকিছু লিঙ্ক। আমি কিভাবে মানে একটা ইনসিশন দেবো, কিভাবে ডিসেকশন করবো, কিভাবে ধরো টিউমারটাকে বের করবো বা ব্লাড ক্লট বের করবো, সেগুলো সবকিছু লিঙ্কড। এবার এই লিঙ্কটাকে আমাদের যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু মাথাটা ঠান্ডা রাখা দরকার। এটাই। আপনার ক্যারিয়ারে আপনি প্রচুর এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট সামলেছেন। যদি আপনাকে বলা হয় যে এরকম 3টি ডিফারেন্ট কেসেস, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হয় আপনার লাইফের সবচেয়ে স্মরণীয় 3টা সার্জারি, এটা আমি আগেও বলেছিলাম। একটা 30-40 বছরের একজন, 30-35 বছরের একজন লোক ছিল। তো উনি দীঘাতে ঘুরতে গেছিলেন এবং পড়ে গিয়ে সমুদ্রের যে ঢেউ তাতে আছাড় খেয়েছেন এবং পড়ে গিয়ে বোল্ডারে মাথায় চোট পান। কারেক্ট। তো মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছিল, উনি মাথা যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। তো ভর্তি হওয়ার পরে ইনিশিয়ালি ভালো ছিলেন। তারপরে হঠাৎ করে 2 দিন পরে দেখা যায় যে মাথা যন্ত্রণা মানে খুব বেশি মাত্রায় বেড়ে যায় এবং তারপরে সাথে বমিও হয়। তো তখন আমি আবার রিপিট সিটি স্ক্যান করি এবং দেখতে পাই যে এই যে রক্তক্ষরণটা আগে কম ছিল সেটা অনেকটা বেড়ে গেছে। এমত অবস্থায় উনি আস্তে আস্তে অবচেতন হয়ে যান, মানে কনসিয়াসনেস যে লেভেলটা সেটা ডিপ করে সাডেনলি। তখন আমার সঙ্গে সঙ্গে আইসিইউতে শিফট করতে হয় এবং তারপরে এমার্জেন্সি অপারেশন করে আমরা অনেকটা যে রক্ত জমেছিল সেটা বের করি এবং তারপরে এখন মোটামুটি পেশেন্টটা ভালোই আছে, ভালো রিকভারি হয়েছে। তো এটা একটা স্মরণীয় ঘটনা বলতে পারি যে একটা খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছিলাম টাইমলি ইন্টারভেন করে। বিং এ ডক্টর, মানে ডাক্তারবাবুদের তো বলা হয় যে ওনারা ভগবান। হ্যাঁ, এটা এটা আশীর্বাদ না মানে অভিশাপ মনে হয় টাইমস। কারণ আপনারা যদি সাকসেসফুল হন, অ্যাবসলিউটলি আপনারা ভগবান। যদি এমন সিচুয়েশনও থাকে যেখানে আপনাদের হয়তো কিছু করা থাকে না, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইমোশনাল টার্মোয়েল থেকে যখন আপনাদের কাছে এসে পৌঁছয় সিচুয়েশন গুলো, আপনারা মানসিক ভাবে তো খারাপ জায়গায় থাকেনি, কিন্তু তখন যে রিপারকাশনটা ফেস, এরকম কোন মেমোরিজ আছে? হয়েছে, এরকম হয়েছে রেসিডেন্সির সময় বলতে পারি একটা হয়েছিল। মানে পরে হয়তো আমি ভেবেছি জিনিসটা হয়তো উনি ওনার দিক থেকে ঠিক করেছিলেন, মানে আমি হয়তো ওনার জায়গায় থাকলে আমি সেটাই করতাম। মানে একটা 7 থেকে 8 বছরের একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাচ্চাটা খুব খারাপ ছিল বাচ্চাটা। তো মানে মামা বা কাকা গাড়ি করে যাচ্ছিল, মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মামা হাতে পায়ে চোট পেয়েছিল, কিন্তু বাচ্চাটার অবস্থা খুব মানে খারাপ ছিল। বাচ্চাটা আমরা ভর্তি করি পেডিয়াট্রিক ওয়ার্ডে। ভর্তি করার পরে 2 ঘন্টা পরে ওনার মামা আসেন, সে বলেন যে এরকম ব্যাপার, বাচ্চা খুব খারাপ, আরো খারাপ হয়ে গেছে। আমি যাই, সঙ্গে সঙ্গে দেখে আসি। দেখে আসার পরে আমি আবার নিজের কাজ করছি। তখন তো জানি পিজি হসপিটাল প্রচুর চাপ এবং আমাদের দিনে ধরো 100-150টা মতো সিটি স্ক্যান আমাদের দেখতেই হতো এবং তখন বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা। তো 8 ঘন্টা পরে আবার নিয়ে আসেন, এসে বলেন যে ডাক্তার আরেকবার চলো। মানে আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডটা হচ্ছে একটু দূরে, এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট যেতে লাগে। তখন আমি বলি আপনি দাঁড়ান, আমি পরে যাবো, আমার 10 থেকে 15টা পেশেন্ট আছে, এগুলোকে না দেখে তো আমি যেতে পারবো না। তখন একটু জোরেই বলি, জোরেই ছিল। সেই অবস্থায় উনি চলে যান এবং তার কিছুক্ষণ পরে আমি ওই ওয়ার্ড থেকে সিস্টারে কল পাই যে পেশেন্ট খারাপ হয়ে গেছে। তো তখন আমি যখন যাই তখন উনি ওনার যে ইমোশনাল আউটবাস্ট হয়েছিল সেটাই আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার যে বাবা ছিলেন উনি কিন্তু খুব মানে ইমোশনালি স্টেবল ছিলেন। উনি তখন বললেন ডাক্তার আপনারা অনেক করেছেন, যা আপনার সাধ্যমতো যা সাধ্য ছিল সেটাই করেছেন, এর থেকে বেশি তো আর কিছু করা সম্ভব ছিল না। তো আমি বুঝাই উনিকে যে এরকম ব্যাপার, দেখুন আমাদের হাতে তো সবকিছু থাকে না। যে ধরনের চোট লেগেছিল মাথায় সেটা একটা মানে প্লেস অফ নো রিটার্ন একটা হয়ে গেছিল। তো সেই জিনিসটা বোঝায় ভালো করে। তারপর যে মামা বা কাকা যিনি ছিলেন তিনিও বোঝেন ব্যাপারটা। তো ওই একটা কন্ডিশন হয় না, যেটা ওই সময় যেটা মাথায় চোট লাগা, একটা ইমোশনাল আউটবাস্ট, এগুলো হয়ে থাকে।
পরে এটা আমার মাথায় এসেছিল যে হ্যাঁ হয়তো আমিও যদি ওই পজিশনে থাকতাম আমার হয়তো এরকম ইমোশনাল আউটবাস্ট হতো। এটাই এরকম মেমোরিজ আছে, মানে ছোটবেলায় যদি আপনি ডাক্তার না হতেন, ছোটবেলা থেকে তো প্রত্যেকেই তো জন্মেই ভাবে না যে আমি এটা হবো বা সেটা হবো। অবশ্যই। আমার ছোটবেলায় যেমন সচিন টেন্ডুলকারকে দেখতাম, বিগ ফানের স্টিকার পেতাম, চিপকাতে আমার ভাবতাম বড় হয়ে সচিন টেন্ডুলকার হবো, ছপুটিয়া সচিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার এরকম কিছু মনে হতো ছোটবেলায় এটা হবো বড় হয়ে? আমার মনে হতো কিরকম? স্কুল টিচার। আচ্ছা, একাডেমিক্স এর বরাবরই প্রচন্ড রকমের প্যাশন। না ওইটার জন্য না, আমার শাস্তি দেওয়ার বন্ধু, হ্যাঁ এটা একটা ছিল। আর একটা ছিল যে আমার কাকা বন্ধু ছিলেন, উনি আমাদের অঙ্কের টিচার ছিলেন। উনি যেরকম 9:30-10টার সময় বাড়িতে ভাত ডাল খেলেন, আলু শুদ্ধ খেলেন, সাইকেলটা নিলেন, টুকটুক টুকটুক করে গেলেন, 20-25 মিনিট সাইকেল চালিয়ে স্কুলে, আবার বিকালবেলা 3-3:30টার সময় ছুটি হলো, আবার বাড়ি চলে আসলেন। এই লাইফটা আমারও খুব ভালো লাগলো পার্সোনালি, একদম আরাম করে লাইফ লিড করো, সেটা ঝামেলা নেই। মিস করেন? হ্যাঁ একদম, এখন মিস করি, এখন তো এদিক ওদিক সারাদিনই কাজ থাকে। এমন একজন মানে আপনি প্রচন্ড রকমের অহিংস, মানে আজকে মহাত্মা গান্ধী বেঁচে থাকলে হয়তো আপনাকে সাংঘাতিক মানে প্রশংসা করতেন, এরকম ব্যাপার, মানে আপনি পুরো চট করে লাগেনি না, কিন্তু এরকম হয় মানে আপনারও তো, আপনিও তো মানুষ, তখন কাউকে দেখলে হিন্দি খেলাতে ইচ্ছা করে, এরকম হয় না? সেই অর্থটা হয় অবশ্যই। হ্যাঁ, আমরা তো দেখো দৈনন্দিন জীবনে তো অনেক মানুষের সঙ্গে একজনের নাম বলুন। অবশ্যই আমরা তো রক্তের মাংসের মানুষ, আগের এপিসোডে আমরা বলেছি আমাদের তো ইমোশনস রয়েছে। হ্যাঁ, আর যেমন অনেকে বলে না সার্জন যারা হয় তারা চট করে রেগে যায়, হয় এরকম হয়। আমরা যেমন অপারেশন করতে করতেও পান থেকে চুল খসলো যদি, তখন আমরা রেগে যাই, আমরা তখন গালিগালাজ হয়, সেটা বলা যাবে না, সেটা সেটাও সাংঘাতিক রকমের গালাগালি হয়। আমি লাস্ট প্রশ্নে যাবো এই সেগমেন্টে, সেটা হচ্ছে আমরা যারা ছোটবেলা থেকে বড় হওয়ার যে লম্বা জার্নিটা, এই জার্নিটা তো আমাদের মা বাবারা সবচেয়ে বেশি সময় আমাদেরকে দেখেন। একদম। সেখান থেকে দাঁড়িয়ে আপনি যখন প্রথম সার্জন হলেন, what was the initial reaction of your parents? রিয়াকশনটা কিরকম ছিল? আমি যখন মেনলি সার্জন হওয়ার আগে যখন ডাক্তারি পেলাম, চান্স পেলাম, তখন তো খুবই আনন্দিত ছিলেন, কারণ আমাদের পরিবারে আমি প্রথম ডাক্তার, তো সেটা একটা অন্যরকম একটা প্রত্যাশা তো থাকেই সবারই যে একটা ভালো জায়গায় যাবে বা কিছু। তো সেই জায়গা থেকে মা বাবা এবং বাড়ির অন্যান্য সবাই খুব আনন্দিত ছিল। আরেকটা জিনিস বলতে, সার্জন তুমি যে কথাটা বললে, আমার ওয়াইফ এখন অনন্য, তো যখন আমি নিউরো সার্জারিতে চান্স পেলাম 2016 সালে, সেই সময় ওকে আমি বলেছিলাম যে দেখো নিউরো সার্জারি টাইম তোমাকে কম দিতে হবে, পেশেন্টকে বেশি টাইম দিতে হবে। তো তখন একটাই কথা বলেছিল, হ্যাঁ আমি রাজি, কেন নিউরো সার্জনের বিজি লাইফস্টাইল এই জিনিসগুলো হয় সেগুলো বুঝতে পেরেছিল আশা করি। তখন গার্লফ্রেন্ড ছিল, এখন তো ওয়াইফ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, তার জীবনের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করলাম, বিভিন্ন রকমের না জানা কথা জানার চেষ্টা করলাম, যারা আপনারাও উঁকি মারতে পছন্দ করেন ওনার জীবনে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ ব্যস্ত জীবন, এবং সবচেয়ে বড় কথা একজন সেলিব্রিটি ডক্টর হওয়ার আরো একটা খুব খুব কঠিন বিষয়, যেটা হচ্ছে সবসময় তাকে ভাবতে হয় যে হোয়াট উইল বি দ্য নেক্সট থিং ফরওয়ার্ড। তার মধ্যেও আমরা চেষ্টা করলাম ওনার ভেতরের উনি যিনি আছেন তাকে বার করে আনা, কিছুটা পার্সোনাল লাইফ, ছেলেবেলা, এরকম আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী এপিসোড গুলোতেও থাকবো, যেখানে আমরা ব্যক্তি সব্যসাচী সাহা তাকে তুলে ধরার চেষ্টা করবো। ধন্যবাদ আমাদের সঙ্গে।